বধূ বেশে বিছানার উপরে বসে মৃদু স্বরে কাঁদছে নবনীতা। 7 দিন আগের কথা ভেবেই তার মনটা এখনো অশান্ত হয়ে উঠেছে। নিজের সবচেয়ে প্রিয় বান্ধবীর অকাল মৃত্যুর 7 দিন পেরোতে না পেরোতেই তার আপন বড় ভাইয়ের সাথে নবনীতার বিয়ে হয়ে যাবে, সেটা কেউ বুঝতেও পারেনি। যে বোনকে চোখে হারাতো ধ্রুব, সেই বোনের মৃত্যু শোক কাটিয়ে ওঠার আগেই সে এক প্রকার জোর জবরদস্তি করেই বোনের বেস্ট ফ্রেন্ডকে বিয়ে করেছে। ধ্রুব ঘরে ঢুকে নবনীতার দিকে এক পলক তাকিয়ে বেলকনিতে চলে যায়। কিছুটা সময় পেরোনোর পর নবনীতা বেলকনিতে এসে দাঁড়ায়। বধূ বেশে বেলকনির এক পাশে দাঁড়িয়ে নবনীতা ধ্রুবকে এক অদ্ভুত প্রশ্ন করে। আচ্ছা, আপনি যদি কখনো জানতে পারেন যে আপনার সদ্য বিবাহিতা স্ত্রী একজন ধর্ষিতা, তাহলে কি সেটা মেনে নিতে পারবেন? নবনীতার প্রশ্নে চকিত দৃষ্টিতে তার দিকে তাকায় ধ্রুব। ধীর কণ্ঠে প্রশ্ন করে, এসব তুমি কি বলছো? নবনীতা স্বাভাবিক কণ্ঠে জবাব দেয়, এমনি জিজ্ঞাসা করলাম, হঠাৎ করে এমন অদ্ভুত প্রশ্ন এলো মনে। আপনি কিছু মনে করবেন না কেমন? এমন মজা আর কখনো করবে না ফুল। এইসব বিষয়ে মজা করা একদম পছন্দ করি না আমি। আচ্ছা, আপনাকে এমন অদ্ভুত প্রশ্ন করে আর কখনো বিব্রত বোধ করব না। ঘরে যাবেন না? শেখার কথা খুব মনে পড়ছে। আজ আমাদের জন্য বিশেষ একটা রাত, আর আপনি শেখার কথা ভাবছেন? আমার বোনটা আমাদের ছেড়ে চলে গিয়েছে, 7 দিন হয়েছে কেবল। এর মধ্যে তুমি বিশেষ রাত নিয়ে ভাবছো? আমার অবস্থা কি তুমি বুঝতে পারছো না? এখানেই তো অবাক লাগছে আমার। শেখা আমাদের ছেড়ে আজীবনের মতো চলে গিয়েছে, এখনো আমরা তার শোক কাটিয়ে উঠতে পারিনি। আমার ভেজা চোখ আজও শুকায়নি। এর মাঝে এত তাড়াহুড়ো করে আপনি আমাকে বিয়ে কেন করলেন? সেটাও স্বাভাবিক বিয়ে নয়। আপনি রীতিমতো আমাকে বিয়ে করার জন্য পাগল হয়ে উঠেছিলেন। কেন বলতে পারেন? ধ্রুবকে চুপ করে থাকতে দেখে নবনীতা পুনরায় জিজ্ঞাসা করে, কি হলো, উত্তর দিচ্ছেন না কেন আপনি? এই প্রশ্নের উত্তর তুমি কোনোদিনও পাবে না ফুল। শুধু এতটুকু জেনে রেখো, আমার বোনের আত্মার শান্তির জন্যই এবং নিজের ভালোবাসাকে আপন করে পাওয়ার জন্য এমন সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছি আমি। আমি যদি এখন তোমাকে বিয়ে না করতাম, তাহলে আর কিছুদিনের মাঝেই তুমি অন্য কারোর ঘরের ঘরণী হয়ে যেতে, যেটা আমি মানতে পারতাম না। অন্তত আর কিছুদিন সময় নিতে পারতেন। যা হওয়ার হয়ে গেছে। তুমি এখন ঘরে যাও, একটু বিশ্রাম নাও। আর আপনি? আমি আমি কিছুক্ষণ একা থাকতে চাই। নবনীতা আর কিছুই বলল না। খানিকটা সময় সেখানে দাঁড়িয়ে থেকে ঘরে চলে যায়। নবনীতা চলে যেতেই ধ্রুবর চোখ থেকে দুফোঁটা অশ্রু গড়িয়ে পড়ে। আমি তোকে খুব ভালোবাসি বোন, কিন্তু নবনীতাকে ছাড়া আমি থাকতে পারবো না। তোর শোক কাটিয়ে উঠতে পারিনি রে বোন। তবুও দেখ, বিয়ের শেরওয়ানি পরে দাঁড়িয়ে আছি। আমাকে তুই মাফ করে দিস। আমি যা করেছি তোর আত্মার শান্তির জন্যই করেছি। তুই তো দূর থেকে সব দেখেছিস। আমাকে ভুল বুঝিস না তুই। তোর ভাইয়া তোকে খুব ভালোবাসে, খুব। রাত গভীর হয়। ধ্রুব ঝিঝি পোকার ডাক শুনতে পায়। তার মনে পড়ে যায় ঘরে সদ্য বিবাহিতা স্ত্রী তার অপেক্ষায় আছে। দোটানার মাঝে আটকে পড়ে আছে সে। ঘরে যাবে নাকি যাবে না, এই ভাবতে ভাবতেই সে ঘরে ফিরে যায়। আলতো হাতে বেলকনির দরজাটা আটকে দেয়। বিছানার দিকে তাকিয়ে দেখে নবনীতা ঘুমাচ্ছে। লাল শাড়ির কিছুটা অংশ ছুটে গিয়েছে পায়ের কাছ থেকে। আলতারাঙা পা দুটো দেখে ধ্রুবর বড় সাধ জাগে পা দুটো ছুঁয়ে দেওয়ার। কিন্তু কোনো এক অজানা কারণে সে নবনীতার পা দুটো স্পর্শ করতে পারে না। চোখে মুখে পানি দিয়ে এসে বিছানার এক কোণে শুয়ে পড়ে সে। ঘড়ির কাঁটায় এখন 3:57। ধ্রুব খেয়াল করে গ্রীষ্মকালেও তার ঠান্ডা লাগছে। আশপাশ হাতড়ে সে গায়ে জড়ানোর মতো কিছুই খুঁজে পায় না। খানিকটা বিরক্তি নিয়েই চোখ মেলে তাকায় সে। অতঃপর যা দেখে তার জন্য হয়তো সে মোটেও প্রস্তুত ছিল না। সাদা শাড়ি পরিহিতা এক রমণী তার দিকে তাকিয়ে মৃদু হাসছে। কি অপরূপ চেহারা তার! হুম, গায়ের রং আহামরি সাদা নয়, কিন্তু চোখগুলো ভীষণ সুন্দর। চোখের মাধ্যমেই যেন যে অজস্র না বলা কথা বলে দিতে পারে। চোখের গাঢ় করে কাজল লেপটে দেওয়া,
ঠোঁটের খানিকটা ওপরে কালো রঙের ছোট্ট একটা তিল। হাসলে তাকে সুস্মিতা মনে হয়। কি স্নিগ্ধ চাহনি তার! এত সুন্দর একজনকে দেখে ধ্রুব ভয় পায়। ভয় পেয়ে জড়সড় হয়ে বসে খাটের এক কোণে মনে সাহস সঞ্চার করে কণ্ঠ খাদে রেখে প্রশ্ন করে, তুমি এভাবে? মেয়েটা হাসে। কপালের ওপর আছড়ে পড়া কিছু চুল আঙ্গুলের সাহায্যে কানের পিঠে গুজে দিয়ে শীতল কণ্ঠে প্রশ্ন করে, ঘুম আসছে না বুঝি? ধ্রুব কিছু বলার আগেই সে পুনরায় বলে ওঠে, ঘুম আসবেই বা কিভাবে? নিজের সবচেয়ে প্রিয় মানুষ, ছোট বোনটাকে হারিয়ে তুই তো এখন দিশেহারা, তাই না? কষ্ট হয় না তোর? তোর করা পাপের শাস্তি তোর বোন পেল। নিজের বোনের মৃত্যুর জন্য তুই নিজেই দায়ী। এখনো তোর চোখে ঘুম আসে ধ্রুব? বোনের বেস্ট ফ্রেন্ডকে বিয়ে করলি, তাকে তার প্রাপ্য সম্মান বুঝিয়ে দিতে পারবি তো? বোনের মৃত্যুর শোক কাটিয়ে ওঠার আগেই যদি তোর সদ্য বিবাহিতা স্ত্রী এই দুনিয়া ছেড়ে চলে যায়, তাহলে কেমন হয়? খুব ভালো হয়, তাই না? তোর বেঁচে থাকার কোনো অধিকার নেই, কিন্তু আমি তোকে মারবো না, বরং তোর কাছ থেকে তোর প্রিয়জনদেরকে এক এক করে কেড়ে নিয়ে তোকে নিঃস্ব বানিয়ে দেব। তবেই না আমার প্রতিশোধ পূর্ণ হবে। কথাগুলো বলে অট্টহাসিতে মেতে ওঠে মেয়েটি। তার চোখে মুখে হিংস্রতার ছাপ স্পষ্ট। ধ্রুব এই হাসির আওয়াজ সহ্য করতে পারে না। আতঙ্কে চোখটা বন্ধ করে নেয়। কিছুক্ষণ পর চোখ মেলে তাকিয়ে চারপাশে পাগলের মতো খোঁজে তাকে, কিন্তু কোথাও তাকে পায় না। আচানক ঘুম ভেঙে যায় ধ্রুবর। হাঁপাতে হাঁপাতে সে আপন মনে বলে, এটা স্বপ্ন ছিল। পাশেই নবনীতা ঘুমাচ্ছে, চোখে মুখে ক্লান্তির ছাপ। চোখের কার্নিশ ঘেঁষে নোনা পানির ছাপ তৈরি হয়েছে। নবনীতাকে দেখে ধ্রুব নিজেকে নিয়ন্ত্রণ করতে পারে না। কান্নায় ভেঙে পড়ে সে। অস্পষ্ট স্বরে বলে, আমায় ক্ষমা করে দিও ফুল, ক্ষমা করে দিও। একজন নারীর প্রতি আমার আগ্রহ ততক্ষণই থাকে যতক্ষণ পর্যন্ত সে আমার শয্যা সঙ্গী হয়। সামনে দাঁড়িয়ে থাকা মানুষটার কথা শুনে গা গুলিয়ে ওঠে নবনীতার। হাতে থাকা চায়ের কাপটা মেঝের ওপরে পড়ে গিয়ে ঝনঝন আওয়াজ করে ওঠে। আওয়াজের উৎস খুঁজতে গিয়ে দুজনের চোখাচোখি হয়। নবনীতার চোখের কোণে পানি জমেছে। ভয়ে জামার একাংশ খামচে ধরে আসে সে, যেন তার সামনে দাঁড়িয়ে থাকা মানুষটা তার কাছে ভীষণ অনাকাঙ্ক্ষিত একজন। চায়ের কাপ পড়ল কিভাবে? তুমি ঠিক আছো? ধ্রুবর কথায় হ্যাঁ বোধক মাথা নেড়ে চলে যায় নবনীতা। কি রে সেজান, তুই এইভাবে দাঁড়িয়ে পড়লি কেন হঠাৎ? না, এমনি। আমাদের বাড়ির অবস্থা তো তুই জানিসই। এর মাঝে বিয়ে নিয়ে কেউই প্রস্তুত ছিলাম না, তাই তোকে কিছু জানাতে পারিনি রে। তুই রাগ করিস না ভাই। রাগ করে আর কি করব, যা হওয়ার তা তো হয়েই গিয়েছে। সেজানের দৃষ্টি এখনো দরজার দিকে স্থির। তার চোখের সেরাগুলো কেমন যেন কালচে রং ধারণ করেছে। আচ্ছা, তুই এখানে বস, আমি আম্মুকে বলছি তোর জন্য নাস্তা নিয়ে আসতে। না না, আমি কিছু খাবো না। আমার একটা জরুরি কাজ আছে, আমি আসছি। আসছি মানে? কোথায় যাচ্ছিস তুই? একটা কাজ আছে। আরে আমার কথাটা তো শোন। সেজান ধ্রুবর কোনো কথা না শুনেই চলে যায়। অন্যদিকে নবনীতা ঘরে এসে মাথায় হাত দিয়ে ঝিম মেরে বসে আছে। ভীষণ মাথা ব্যথা করছে তার। বিছানায় উপুড় হয়ে শুয়ে লম্বা লম্বা শ্বাস নেয় কয়েকবার। ধ্রুব ঘরে এসে নবনীতার এমন অবস্থা দেখে এগিয়ে যায় তার দিকে। পাশে বসে বলে, কি হয়েছে তোমার? শরীর খারাপ করছে? নবনীতার দিক থেকে কোনো প্রতিউত্তর না পেয়ে সে পুনরায় বলে, মাথা ব্যথা করছে। হ্যাঁ, মাইগ্রেনের সমস্যাটা বোধহয় আবারও বেড়েছে। ঔষধ আছে নাকি নিয়ে আসবো? ও, ওই বাড়ি থেকে আসার সময় নিয়ে আসিনি তো। কি যে করো না তুমি! নবনীতাকে চুপ থাকতে দেখে ধ্রুব নিজেই বলে, আমি ঔষধ নিয়ে আসছি, তুমি উঠবে না একদম। আর বেশি সমস্যা হলে আম্মুকে ডেকে নিও। একটু মাথায় হাত বুলিয়ে দিলে আরাম পাবে। আচ্ছা। ধ্রুব চলে যেতে নবনীতা বালিশে মুখ গুজে ফুঁপিয়ে কেঁদে ওঠে। শরীরে অসুখ তো সেরেই যাবে, কিন্তু মনের অসুখ? এই অসুখ দূর হবে কিভাবে? এর ঔষধ তো নেই আপনার কাছে ধ্রুব।
নব্য, এই নব্য। নবনীতা চমকে তাকায় চারপাশে। এই ডাকটা যে তার চিরচেনা। শেখা ডাকতো তাকে এই নামে। বিছানা বরাবর বেশ বড় একটা আয়না রাখা। সেখানে দাঁড়িয়ে নবনীতা আরেক দফা চমকে যায়। অস্পষ্ট স্বরে উচ্চারণ করে একটা নাম, শেখা। ও মা, তুই আমাকে দেখে ভয় পাচ্ছিস? আমি না তোর বেস্ট ফ্রেন্ড? নবনীতা কিছু না বলেই চুপ করে তাকিয়ে রয় শেখার দিকে। তা দেখে শেখা হেসে বলে, ভালো আছিস নব্য? শোন না, আমার ভাইটা না, আমার ওকে দুঃখ দিস না রে। ওকে তুই ভালো রাখিস। অতীতে যা হয়েছে সব ভুলে যা। আমিও সব ভুলে যাব দেখিস। কিন্তু শর্ত একটাই, আমার ভাইটাকে ভালো রাখবি তুই। কথা দে আমায়, ভাইয়াকে ভালোবেসে আগলে রাখবি তো? নবনীতার ভয় কেটে যায়। সে তাচ্ছিল্যের হাসি দিয়ে বলে, আমার মতো মেয়ের সংস্পর্শে তোর ভাইয়ের ভালো হবে শেখা? আমি তো পবিত্র না, আমি অপবিত্র। আমার ছোঁয়ায় তোর ভাইয়ের ক্ষতি ছাড়া লাভ হবে না। শেখা অসহায় কণ্ঠে বলে ওঠে, কি হবে অতীত মনে রেখে? ভুলে যা না সব। ভাইয়া তোকে মেনে নেবে দেখিস। তুই শুধু সব ভুলে সংসারে মন দে। জীবন তো একটাই। আমি ভালোবাসায় অন্ধ হয়ে নিজের জীবন দিতে পারলে তুই কেন একটু মানিয়ে নিয়ে বাঁচতে পারবি না? তোর ভালোবাসা যেমন তোকে পৃথিবী ছাড়া করেছে, আমার ভালোবাসাও তেমন আমাকে সুখ ছাড়া করেছে শিখা। আমার তো একই জায়গায় এসে আটকে আছি। তফাৎ শুধু এটাই যে তুই বেঁচে নেই আর আমি বেঁচে আছি। কাঁদতে কাঁদতে কখন যে চোখ লেগে এসেছিল তা বুঝতে পারেনি নবনীতা। ঘুম থেকে উঠে বসে হাঁপাতে হাঁপাতে সে পর পর পাশ টেবিলের থেকে পানি নিয়ে ঢক ঢক করে গ্লাসের সবটুকু পানি খেয়ে নেয়। এতক্ষণ যাবৎ সে স্বপ্ন দেখছিল, এটা ভেবে একটা স্বস্তির নিঃশ্বাস ছাড়ে সে। এর মাঝে ধ্রুব চলে আসে। বউকে ঔষধ খাইয়ে দিয়ে সে পাশে বসে বলে, শরীর বেশ খারাপ লাগলে তোমাকে ডাক্তারের কাছে নিয়ে যাই চলো। না না, ডাক্তারের কাছে যেতে হবে না। গত মাসেই ডাক্তার দেখিয়েছি। তাতে কি হয়েছে? আরেকবার দেখিয়ে নিব। লাগবে না। আচ্ছা, তুমি শুয়ে থাকো, আমি তোমার জন্য একটু কফি বানিয়ে নিয়ে আসি। কফি বানাতে যাচ্ছেন নাকি বিষ? মানে? না মানে, আপনি তো ব্ল্যাক কফি খান। আমি ওটা একদমই খেতে পারি না, তিতা অনেক। তাই বললাম আর কি। আরে না, তোমার জন্য ব্ল্যাক কফি আনবো না। তুমি যেভাবে কফি খাও সেভাবেই বানিয়ে আনবো। আচ্ছা, যান। কফি বানানোর শেষে ধ্রুব ঘরে আসার সময় তার আম্মু সামনে এসে দাঁড়ায়। কফি কার জন্য? নবনীতার জন্য আম্মু। ওর শরীরটা হঠাৎ করে খারাপ করেছে। কি হয়েছে? মাইগ্রেনের সমস্যাটা বেড়েছে। ওর খেয়াল রাখো। এক মেয়েকে তো হারালাম, ওই মেয়েটার মাঝে আমি আমার শিখাকে দেখতে পাই। ওর সামনে গেলেই শিখার কথা মনে পড়ে, পাগল পাগল লাগে রে বাবা। তাই তো ওর সামনে যেতেই কষ্ট হচ্ছে। শান্ত হও আম্মু। শিখাকে হারিয়েছি কিন্তু ওকে হারাতে পারবো না। তুমি চিন্তা করো না, নবনীতার সকল দায়িত্ব আমার। আমি থাকতে ওর কিচ্ছু হতে দেব না। ওর কাছে যা, বেশি সমস্যা হলে ডাক্তারের কাছে নিয়ে যাস। ঠিক আছে। ঘরে বসে চুপচাপ কিছু একটা ভাবছিল নবনীতা। ধ্রুব কফি নিয়ে এসে বলে, খেয়ে নাও। খাওয়া যাবে তো? ভরসা রেখেই দেখো। কফির কাপে এক চুমুক দিয়ে নবনীতা হেসে বলে, যাক, কফিটা তাহলে ভালোই বানাতে পারেন। ভালো লেগেছে? খুব বেশি ভালো হয়নি, তবে খাওয়ার মতো আর কি। কথাটা বলে মুচকি হাসে নবনীতা। ধ্রুব বুঝতে পারে মেয়েটা তার সঙ্গে মজা নিচ্ছে, প্রশংসা করতে চেয়েও করছে না। এটা বুঝতে পেরে ধ্রুব মুচকি হাসে। তুমি এমনই থেকো ফুল। সবাই তো পাল্টে যায়, তুমি পাল্টে যেও না কখনো। নিজ মনেই কথাটা বলে দীর্ঘশ্বাস ছেড়ে বেলকনিতে চলে যায় ধ্রুব। ঝুম বৃষ্টির আগমনে নবনীতার মনে কিছুটা স্বস্তি ফিরে আসে। এমনিতেই বেশিরভাগ সময় তার মন খারাপই থাকে, তবে আজ একটু বেশি ভালো লাগছে। বাড়িতে আজ তার শাশুড়ি মা নেই, বোনের বাড়িতে ঘুরতে গিয়েছেন তিনি। তাই পুরো বাড়িতে সে আর ধ্রুব আছে কেবল। ধ্রুব দুই হাতে 2 কাপ কফি এনে জানালার সামনে দাঁড়ায়। হালকা হাওয়ায় নবনীতার চুলগুলো উঠছে। সে এক মনে তাকিয়ে আছে বাইরের দিকে। বৃষ্টির আওয়াজ তার বড্ড ভালো লাগে। জানালার পাশে দাঁড়ানোর ফলে বৃষ্টির পানির কিছু ফোঁটা তার চোখে মুখে এসে পড়েছে। ফলস্বরূপ সে
একবার চোখটা বন্ধ করেছে তো একবার খুলছে। ধ্রুব এক ধ্যানে সেই দিকে তাকিয়ে বলে, তোমার কফি। নবনীতা চুপচাপ কফির কাপটা হাতে নিয়ে নেয়, তাতে ঠোঁট ছোঁয়ায়। ধ্রুব কিছুক্ষণ সেই দিকে তাকিয়ে বলে ওঠে, তোমায় আজ অদ্ভুত সুন্দর লাগছে। কেন? এমনি, সবসময় আমাকে দেখতে ভালো লাগে না বুঝি? না, সেরকম কিছু নয়, তুমি বরাবরই সুন্দর, তবে আজ একটু বেশি সুন্দর লাগছে। বিয়ের প্রায় 1 মাস পর এসে বইয়ের সৌন্দর্য খুঁজছেন আপনি? দেরি হয়ে গেল বুঝি? কথাটা বলেই ধ্রুব নবনীতার অনেকটা কাছে চলে আসে। নবনীতা কিছু বলতে গেলে সে থামিয়ে দেয়। আজ কিছু বলবে না তুমি, আজ আমি তোমাকে মন ভরে দেখতে চাই। কফি তো ঠান্ডা হয়ে যাচ্ছে। শুধু কফি না, আমার হৃদয়ও শীতল হয়ে যাচ্ছে। কেন? তোমার কাছে আসার প্রতিটা মুহূর্তে আমার হৃদয় শীতল হয়। তা কি তুমি জানো না মেয়ে? হুম, জানি না তো। আজ জেনে নাও তবে। আচমকা ধ্রুব নবনীতার অনেকটা কাছে চলে আসে। নবনীতার ঘাড়ের মাঝে হাতটা রেখে সে তার ঠোঁট ছুঁয়ে দেয় তার ফুলের গালে। নবনীতা চোখটা বন্ধ করে নেয়। তার নিঃশ্বাসের গতি বেড়ে গিয়েছে। ধীরে ধীরে ধ্রুব নবনীতাকে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে নেয়। নবনীতার কানের কাছে ঠোঁট নিয়ে ফিস ফিস আওয়াজে বলে, আজ তুমি আমার হবে ফুল, শুধু আমার। এবারও মেয়েটা কিছু বলতে পারে না, চুপ করে রয় শুধু। নিঃশব্দেই হয়তো সে সম্মতি জানায়। ধ্রুব মুচকি হেসে নবনীতাকে কোলে তুলে নেয়। বিছানার এক পাশে তাকে বসিয়ে দিয়ে ঘরের আলোটা বন্ধ করে দেয়। অতঃপর সে এসে বসে তার ফুলের কাছে। এতদিন তোমাকে সময় দিয়েছি নিজেকে মানিয়ে গুছিয়ে নেওয়ার জন্য। আমিও মানসিকভাবে ভেঙে পড়েছিলাম অনেকটা, তা আমাদের দুজনেরই সময়ের প্রয়োজন ছিল। আজ আমি তোমাকে চাই, সম্পূর্ণ তুমিটাকেই চাই আমি। হবে কি তুমি আমার? নবনীতার চোখ ছলছল করে ওঠে। কেন যেন আজ তার ভীষণ কান্না পাচ্ছে। কান্না চেপে সে চোখের ইশারায় সম্মতি জানায়। প্রিয় মানুষের চোখের পানি সহ্য করা সবার জন্যই কঠিন। ধ্রুব ও তার ব্যতিক্রম নয়। নবনীতাকে কাছে টেনে নিয়ে চোখের পানি মুছে দিয়ে বলে, আজও কাঁদবে? তোমার চোখের পানি যে আমি সহ্য করতে পারি না ফুল। কেন যেন কান্না পাচ্ছে ভীষণ। তোমার সমস্ত দুঃখ কষ্ট আজ থেকে না হয় আমিই আপন করে নেব। তার বদলে তোমায় ভাসিয়ে নিয়ে যাব সুখের সাগরে। মেঘের গর্জনে কেঁপে ওঠে নবনীতা। ধ্রুব আলতো স্পর্শে তার চুলগুলো মুষ্টিবদ্ধ করে নেয়। অতঃপর তার ওষ্ঠদ্বয় নিজের আয়ত্তে নিয়ে নেয়। চোখ খিচে বন্ধ করে ধ্রুবর টি শার্টটা আঁকড়ে ধরে নবনীতা। খানিকটা সময় অতিবাহিত হওয়ার পর ধ্রুব নবনীতার অবাধ্য চুলগুলো কানের পিঠে গুজে দিতে দিতে বলে, তোমার অবাধ্য চুলগুলো বড্ড জ্বালাচ্ছে তো। নিজের বউয়ের সাথে একটু রোম্যান্স করব, তারও উপায় নেই। আমার চুলের আর কি দোষ? দোষ তো আপনার। সময় নেই, অসময় নেই, তার রোম্যান্স চাই। ঘরে এত সুন্দর রূপবতী বউ থাকলে রোম্যান্স করতে ইচ্ছে তো হবেই, তাই দোষ তোমার। ও, আমার? হুম। এখন চুপ থাকবে তুমি, বুঝলে? নবনীতা লক্ষ্মী মেয়ের মতো করে মাথা নাড়ায়। ধ্রুব আবারও তাকে কাছে টেনে নেয়, হাতের মাঝে হাত রেখে নবনীতাকে নিজের কোলে বসিয়ে কোমরে হাত রাখে। নবনীতার হৃদস্পন্দনের গতি বেড়ে গিয়েছে। হাত শক্ত হাতে ধ্রুবকে আঁকড়ে ধরে সে। ঘড়ির কাঁটা জানান দিচ্ছে সময়টা এখন গভীর রাত। চারপাশে ঝিঝি পোকার আওয়াজ শোনা যাচ্ছে। বৃষ্টির বেগ অনেকটাই কমে এসেছে। বিছানার মাঝে নবনীতা শটান হয়ে শুয়ে আছে। তার বুকের মাঝে মাথা রেখে ধ্রুব বেভরে ঘুমাচ্ছে। বিয়ের পর এই প্রথম তারা কাছাকাছি এসেছে, কিন্তু সে বুঝতে পারছে না তার এখন কি করা উচিত। সুখানুভূতি নাকি পাপ মোচন? কি নাম দেবে এই অনুভূতির? বুঝে উঠতে পারে না সে। একদম ভোরবেলা ঘুম ভাঙে ধ্রুবর। নবনীতাকে নিজের এতটা কাছে দেখে গত রাতের কথা ভেবে আনমনেই হেসে উঠল ধ্রুব। ঘুমন্ত মেয়েটাকে দেখতে কি সুন্দর লাগছে। লুকিয়ে লুকিয়ে বউকে দেখছেন? ও মা, তুমি ঘুমাওনি? আপনার মতো একটা ছোট হাতির বাচ্চা আমার উপরে ঘুমালে ঘুম আসবে কিভাবে? ও, আমি ছোট হাতির বাচ্চা? তেমনই তো মনে হয়। সত্যি ঘুম হয়নি তোমার? না,
আপনাকে এত ডেকেও নিজের ওপর থেকে সরাতে পারেনি। আহারে, থাক, আর ঘুমাতে হবে না। চলো গোসল করে নেই আমরা। আমরা মানে? আমরা মানে আমি আর তুমি? একদম না, আমি আপনার সাথে যাব না। কেন? সমস্যা কোথায়? অনেক সমস্যা। আপনি নিজেই তো একটা সমস্যা। লজ্জা পাচ্ছেন ম্যাডাম? না, এত কথা আমি জানি না। তুমি আমার সাথেই যাবে। চলো চলো চলো। এই না। নবনীতার পুরো কথা শেষ হওয়ার আগেই ধ্রুব তাকে কোলে তুলে নেয়, ওয়াশরুমে নিয়ে গিয়ে ঝর্ণার সামনে দাঁড় করিয়ে দিয়ে ঝর্ণাটা ছেড়ে দেয়। পানির স্পর্শে দুজন আবারও কাছাকাছি চলে আসে। দুজনের সম্পূর্ণ শরীর ভিজে যায় পানির স্পর্শে। ভোরবেলায় হিম শীতল পানির স্পর্শ পেয়ে ক্ষণে ক্ষণে কেঁপে ওঠে নবনীতা। ঠান্ডায় তার ঠোঁটজোড়া কেঁপে উঠছে। ধ্রুবকে এক মনে নিজের দিকে তাকিয়ে থাকতে দেখে নবনীতা চোখ ছোট ছোট করে বলে, এই ভোরবেলা রোম্যান্সের চিন্তা মস্তিষ্কে এলে ঝেড়ে ফেলুন। আমার ঠান্ডা লাগছে, আমাকে ছাড়ুন এখন। নবনীতার কথা যেন ধ্রুবর কর্ণকুহর অবধি পৌঁছায় না। সে নিজের মতো করে বউকে কাছে টেনে নেয়। নবনীতা হাজারবার বারণ করলেও সে শোনে না। অগত্যা বরের কাছে হেরে গিয়ে তাকেও তাল মেলাতে হয় তার সাথে। ঘন্টা খানেক লম্বা শাওয়ার নিয়ে বেরিয়ে আসে দুজন। এতক্ষণে নবনীতার অবস্থা খারাপ হয়ে গিয়েছে। হাত পা কাঁপছে এখন ঠান্ডায়। ধ্রুবকে বকতে বকতে সে বলে, আপনার মাথায় কি এখন ধ্রুবকে বকতে বকতে সে বলে, আপনার মাথায় কি এখন প্রতি মুহূর্তে রোম্যান্সের চিন্তা ঘুরপাক খায়? হ্যাঁ। হ্যাঁ তো। ধ্রুব কাছে আসতে গেলে সে চিল্লিয়ে বলে ওঠে, খবরদার, একদম আমার কাছে আসবেন না। অন্তত পক্ষে আগামী 7 দিন তো আমার ধারের কাছেও আসবেন না আপনি। 7 দিন? হ্যাঁ, 7 দিন। একদিনেই আমার অবস্থা খারাপ করে দিয়েছেন আপনি। এই যে ঠান্ডা লেগেছে, এখন হাসি দিতে দিতে জীবন শেষ হয়ে যাবে আমার। আমি ঔষধ এনে দেই। লাগবে না আপনার ঔষধ। আপনার ঔষধ আপনিই খান। আদরের বউকে গাল ফুলিয়ে বসে থাকতে দেখে ধ্রুব আদরের স্বরে বলে, আমার লক্ষ্মী বউ, রাগ করো না বউ, তুমি না আমার ভালো বউ, একটু হাসো না প্লিজ। নবনীতা মুচকি হেসে বলে, আমার রোমান্টিক বর রে। চোখের সামনে নিজের প্রিয় মানুষটাকে অন্য কারোর সাথে ঘনিষ্ঠ অবস্থায় দেখে থ হয়ে দরজার সামনে দাঁড়িয়ে আছে নবনীতা। এক পর্যায়ে নিজেকে সামলাতে না পেরে শব্দ করে কেঁদে ওঠে সে। কান্নার আওয়াজে ঘোর কাটে সেজানের। যে মেয়েটাকে জড়িয়ে ধরে আসছিল তাকে ছেড়ে দিয়ে এক নজরে সে তাকিয়ে থাকে সামনে দাঁড়িয়ে থাকা মানুষটার দিকে। খানিকক্ষণ পরে সেই মানুষটাকে চোখের ইশারায় চলে যেতে বলে। জানালার সামনে গিয়ে দাঁড়ায় সেজান। একটা সিগারেট ধরিয়ে তাতে ঠোঁট ছুঁয়ে প্রশ্ন করে বসে, কেন এসেছো এখানে? নবনীতা এখনো চুপ করে দাঁড়িয়ে আছে। সেজান পুনরায় প্রশ্ন করে, দেখতে এসেছো যে কতটা ভালো আছি আমি? দেখো, আমি ভীষণ ভালো আছি, তোমাকে হারিয়ে দিব্যি আছি। জবাবে নবনীতা কাঁপা কাঁপা স্বরে বলে, এই তোমার ভালো থাকা? এ তোমার কেমন রূপ দেখছি আমি! এতটা কবে বদলে গেলে তুমি সেজান? তুমি তো আগে এমন ছিলে না। আগে তো আমার জীবনে তুমি ছিলে। আগে তো আমার জীবনে প্রতারণার মতো করে এমন ঘটনা ঘটেনি। আগে তো কেউ আমার ভালোবাসা নিয়ে খেলেনি। আগে তো কেউ নিজের স্বার্থে আমাকে ব্যবহার করে সময় শেষে ছুঁড়ে ফেলেনি। আগে তো কেউ আমাকে অনুভূতিহীন মানব বানিয়ে ছেড়ে চলে যায়নি। আমি তোমাকে ব্যবহার করিনি সেজান। তাহলে ছেড়ে গেলে কেন? সেটাও এমন একজনের কাছে গেলে যে কিনা আমার ছোটবেলার বন্ধু। আমি নিরুপায় ছিলাম। মাত্র কয়েকদিনের জন্য কাজের সূত্রে বাইরে গিয়েছিলাম। যাওয়ার আগেই তুমি আমার ছিলে, অথচ ফিরে এসে দেখি তুমি অন্য কারোর ঘরণী। এতটা আঘাত কেন দিলে আমায়? আমি তো সত্যি তোমাকে ভালোবেসেছিলাম নবনীতা। আমাদের মিলন কখনোই সম্ভব ছিল না। একদিন না একদিন আমাদের আলাদা হতেই হতো। মিলন যদি নাই হবে তাহলে কাছে এসেছিলে কেন? ভালোবেসে আপন করে নিয়েছিলে কেন? বুঝতে পারিনি আমি তোমার যোগ্য নই। সেজানের ধৈর্যের সমস্ত বাঁধ যেন ভেঙে যায় মুহূর্তের মাঝে। নবনীতার কাঁধ স্পর্শ করে ঝাঁকিয়ে প্রশ্ন করে, মজা করছো আমার সাথে? হ্যাঁ, সম্পর্কের 1.5 বছর পেরিয়ে যাওয়ার পর তোমার মনে হলো
তুমি আমার যোগ্য নও? তাহলে আগে কেন মনে হয়নি এটা? আমার জীবনের সাথে ওতপ্রোতভাবে জড়ানোর পর তুমি আমাকে ছেড়ে গেলে, আর তার জন্য কি অজুহাত দিচ্ছ? তুমি আমার যোগ্য নও? নবনীতার চোখ থেকে টুপ করে দুফোঁটা অশ্রু গড়িয়ে পড়ে। নাক টেনে কান্না আটকানোর বৃথা চেষ্টা করে সে বলল, আমার লাগছে সেজান, ছেড়ে দাও আমাকে। কথাটা শোনা মাত্রই ধাক্কা দিয়ে নবনীতাকে দূরে সরিয়ে দেয় সেজান। চিৎকার করে বলে, চলে যাও আমার চোখের সামনে থেকে। আমি তোমার চেহারাও আর দেখতে চাই না। সেজান? কি সেজান? হ্যাঁ, লজ্জা করছে না এখনো আমার সামনে দাঁড়িয়ে কথা বলতে? আমি তো তোমার কাছে ক্ষমা চাইতে এসেছিলাম, কিন্তু এসে যা দেখলাম। যা দেখেছো ঠিকই দেখেছো, সব মেয়েই এক। নিজেকে তো খুব আলাদা বলতে, এই তোমার আলাদা রূপ? আরে, আর 2 মাসের মধ্যে তোমার বাড়িতে আমার বাড়ির তরফ থেকে বিয়ের প্রস্তাব নিয়ে যাওয়ার কথা ছিল। ভালোবাসার মানুষটাকে আপন করে পাওয়ার জন্য যখন আমি নিজেকে তৈরি করতে ব্যস্ত, তখন সে অন্য কারোর বুকে মাথা রেখে ঘুমাচ্ছে। থেমে যায় সেজান, তার ভেতরটা জ্বলে পুড়ে শেষ হয়ে যাচ্ছে। একজন পুরুষের কাছে সবচেয়ে যন্ত্রণার বিষয় কোনটা জানো? যখন সেই পুরুষের ভালোবাসার মানুষটাকে অন্য কোনো পুরুষ স্পর্শ করে, অন্য কেউ তাকে কাছে টেনে নেয়। তোমার সমস্ত শরীরে ধ্রুবর ছোঁয়া লেগে আছে, এটা ভাবলেও আমার দম বন্ধ হয়ে আসে। তুমি এসবের কি বুঝবে? তুমি তো নারী, তুমি তো ছলনাময়ী। তোমার কাছে এইসবের কোনো ব্যাপারই না। কিন্তু আমার মধ্যে যে কি অসহনীয় যন্ত্রণা হচ্ছে, তা তুমি কখনোই বুঝতে পারবে না মেয়ে, কখনোই বুঝবে না। নবনীতা নিশ্চুপ হয়ে দাঁড়িয়ে আছে। সে কী বা বলবে? দোষ তো সম্পূর্ণ তার। কিন্তু কেন যে সে এত বড় সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছিল, তা হয়তো সেজান কখনোই জানতেও পারবে না। আজীবন হয়তো এভাবেই ভুল বুঝে নবনীতাকে ঘৃণা করে যাবে সে। এসব ভেবেই দীর্ঘশ্বাস ছেড়ে নবনীতা শেষবারের মতো সেজানকে বলে, আগের মতো হয়ে যাও সেজান, এমন অবস্থায় তোমাকে মানায় না। অনেক নারীর স্পর্শ পাওয়ার থেকে ভালো একজনকে বিয়ে করে জীবনটাকে নতুন করে গুছিয়ে নাও। এসব বাজে অভ্যাস ছেড়ে দাও, স্বাভাবিক জীবনে ফিরে এসো প্লিজ। আর পারলে আমাকে ক্ষমা করে দিও। আমি যা করেছি তার জন্য আজীবন হয়তো তোমার কাছে ঘৃণার পাত্রী হয়ে থাকব, তবে এতটুকু বলতে পারি, যা করেছি তা তোমার ভালোর জন্য করেছি। আসি। আর এক মুহূর্তও সেখানে দাঁড়ায় না নবনীতা। সেজান পেছন থেকে একবার ডাকলেও সে সাড়া দেয় না, নিজের মতো বেরিয়ে যায় বাড়ি থেকে। বাইরে এসে হাঁপাতে শুরু করে সে। শ্বাসকষ্ট শুরু হয়েছে আবার। মাথায় হাত দিয়ে রাস্তার এক পাশে বসে ফুঁপিয়ে ফুঁপিয়ে কাঁদে নবনীতা। আর কিচ্ছু বলার ভালো লাগছে না, মন চাচ্ছে মরে যেতে, কিন্তু সেই উপায়ও তো তার কাছে নেই। ও পৃথিবী, যদি মিলনই বা না হবে, তাহলে দুটি প্রাণকে কেন একত্রিত করেছিলে? ভাগ্য যদি আলাদাই হওয়ার লেখা ছিল, তবে কেন মায়ার বাঁধনে বেঁধেছিলে আমাদের? দিন শেষে আমরা কেনই বা কেউ কারোর হতে পারলাম না? এত কষ্ট সহ্য করেই বাকি জীবন বাঁচতে হবে আমাদের? আমি যে আর পারছি না এসব মেনে নিতে। ফোনের আওয়াজে সেই দিকে তাকিয়ে নবনীতা লক্ষ্য করে ধ্রুব কল দিয়েছে। নিজেকে কিছুটা সামলে নিয়ে কলটা রিসিভ করে বলে, হ্যাঁ বলুন। কোথায় তুমি? সকালে ঘুম থেকে উঠে দেখি তুমি বাড়িতে নেই। একটু হাঁটতে বের হয়েছি, আসছি একটু পর। আমাকে বললে না কেন, একসাথে বের হতাম। আপনি ঘুমাচ্ছিলেন, তাই আর বিরক্ত করতে চাইনি। আচ্ছা, সাবধানে এসো। ঠিক আছে। কলটা কেটে ফোনের ভেতরে থাকা কিছু ডিলিট করে দেয় সে। এই ফোনে অজস্র স্মৃতি আছে সেজানের, কি লাভ পুরানো স্মৃতি আগলে রেখে? এই স্মৃতি তো কষ্ট ছাড়া আর কিছুই দেবে না। ঘুমের মাঝে নিজের শরীরে অনাকাঙ্ক্ষিত স্পর্শ পেয়ে কেঁপে ওঠে নবনীতা। কেউ একজন তার সমস্ত শরীর খুব বিশ্রীভাবে স্পর্শ করছে। নবনীতা সবকিছু বুঝতে পেরেও কিছুই বলতে পারে না। তার গলা দিয়ে আওয়াজ বের হতে চাইছে না, চোখ খুলতে পারছে না ঘুমের ভারে। ক্ষণে ক্ষণে কেঁপে উঠছে কেবল। মানুষটা তার হাত পা চোখ ঠোঁট সব জায়গায় স্পর্শ করে।
অথচ নবনীতা সবকিছু অনুভব করেও নীরব থাকতে বাধ্য হয়। সময় যত বাড়তে শুরু করে, আগন্তুকের স্পর্শ ততই গভীর হয়। ধীরে ধীরে নবনীতার শরীর থেকে সমস্ত কাপড় খুলে নেওয়া হয়। নবনীতার হাতের মাঝে হাত রেখে আগন্তুক তার ওষ্ঠদ্বয় নিজের দখলে নিয়ে নেয়। ধীরে ধীরে গলা অবধি এসে গলার এক পাশে কামড় বসিয়ে দেয়। আরো কিছুটা নেমে এসে বুকের মাঝ বরাবর ঠোঁটটা ছোঁয়ায় খুব গভীরভাবে। আগন্তুকের হাতটা যখন নবনীতার কোমরে, এরপর আচানক চিৎকার করে ওঠে নবনীতা। তার ঘুম ভেঙে গিয়েছে। সে অস্বাভাবিকভাবে কাঁপতে শুরু করে। কপালে বিন্দু বিন্দু ঘাম জমেছে, অথচ ঘরে এসি চলছে। নিজ হাতে নিজের শরীর স্পর্শ করে শব্দ করে কান্না করে সে। তার শরীরের কাছে ভীষণ অপবিত্র আজ সে। নবনীতার কান্নার আওয়াজে ধ্রুবর ঘুম ভেঙে যায়। তাকে একপাশে গুটিসুটি মেরে বসে থাকতে কাঁদতে দেখে ধ্রুব জিজ্ঞাসা করে, কি হয়েছে তোমার? মাঝরাতে এভাবে কাঁদছো কেন? নবনীতা এই প্রশ্নের কোনো উত্তর দেয় না। ধ্রুব পুনরায় জিজ্ঞাসা করে, কি হয়েছে ফুল, বলো আমায়। না, নবনীতা কিছুই বলল না। ধ্রুব আলতো করে তাকে স্পর্শ করতে গেলে সে চিৎকার করে দূরে সরে আসে। একদম আমার কাছে আসবে না, কাছে আসবে না আমার। স্ত্রীর এমন ব্যবহার সম্পূর্ণ অনাকাঙ্ক্ষিত ধ্রুবর কাছে। সে কিছুতেই বুঝতে পারছে না নবনীতা কেন এমন করছে। তুমি এমন কেন করছো? কি হয়েছে সেটাও বলছো না। না বললে আমি কি করে বুঝবো? খানিকক্ষণ পর নবনীতা শান্ত কণ্ঠে বলে, আমাকে একটু একা থাকতে দিন প্লিজ। ধ্রুব আর কিছু না বলে চুপচাপ বিছানায় অন্য পাশে গিয়ে শুয়ে পড়ে। নবনীতা ছুটে চলে যায় ওয়াশরুমে। মাঝে মাঝে রাতে ঝর্ণা ছেড়ে বসে থাকে তার নিচে। কাঁদতে কাঁদতে নিজের শরীরের সমস্ত ক্লান্তি ধরিয়ে পড়ে। নিজের চরিত্রে আমি কখনো কোনো দাগ লাগতে দেইনি। নিজেকে সবসময় হেফাজতে রেখেছি, যেন কোনো বাজে ঘটনা না ঘটে আমার সাথে। কিন্তু সেই আমার ভাগ্যে এত জঘন্য কিছু ছিল, তা কিছুতেই আমি কল্পনা করিনি। তবে কেন হলো আমার সাথে এমন? ফুঁপিয়ে কেঁদে ওঠে সে। আমি সেদিন নিজের চোখে নিজের সর্বনাশ হতে দেখেছি। কেউ একজন আমাকে ভোগ করেছে, অথচ আমি তার বিরুদ্ধে একটা কথাও বলতে পারিনি। সবার আগে মাকে বলেছিলাম সবকিছু। মা বাবাকে বলল। বাবা কঠোর কণ্ঠে বলল, এই ঘটনা পাঁচ কান হতে দেওয়া যাবে না। এতে করে আমাদের মান সম্মান চলে যাবে। যা হয়েছে হয়েছে, ভুলে যাও এইসব। মনে করো কিছুই হয়নি তোমার সাথে। বাবার কথায় মা সম্মতি দিতে না চাইলেও সম্মতি দিতে বাধ্য হলো। আমাকে জোর করে চুপ করিয়ে দেওয়া হলো। আমিও চুপ করে গেলাম। কিন্তু এক মুহূর্তের জন্যেও সেই ঘটনা ভুলতে পারলাম না। প্রতিনিয়ত দুঃস্বপ্ন হয়ে সেই ঘটনা আমাকে মনে করিয়ে দেয়। আমাকে কেউ খুব বাজেভাবে ছুঁয়েছে। আমার অনুমতি ব্যতীত কেউ আমাকে ভোগ করেছে, যাকে এক কথায় বলে ধর্ষণ। কথাগুলো বলে পাগলের মতো চিৎকার করে কাঁদতে কাঁদতে নিজের পরনের কাপড় আঁকড়ে ধরে নবনীতা। সবকিছু কেমন যেন অসহ্যকর লাগছে এখন তার কাছে। প্রায় ৪৫ মিনিট ঝর্ণার নিচে বসে থাকার পর ভেজা কাপড়ে বেরিয়ে আসে সে। ঘরে এসে কোনো কিছু না ভেবে ধ্রুবের সামনে কাপড় পাল্টে নেয়। নবনীতার এহেন কাণ্ডে ভীষণ অবাক হয় ধ্রুব। তার কাছে এসে পেছন থেকে জড়িয়ে ধরে বলে, কি হয়েছে বলো না প্লিজ। কিছু হয়নি, ছাড়ুন আমাকে। না, ছাড়বো না। ধ্রুব প্লিজ। নবনীতাকে আর কিছু বলতে দেয় না ধ্রুব। ঠোঁটে আঙ্গুল ঠেকিয়ে বলে, চুপ করো একদম। নবনীতা এক ঝটকায় ধ্রুবকে নিজের কাছ থেকে সরিয়ে খানিকটা উচ্চস্বরেই বলে, করবো না চুপ। কি করবেন? যখন তখন এভাবে কাছে আসা যায় না ধ্রুব। আমার বিরক্ত লাগে এইসবে। মেয়েদের কি আপনারা ছেলেরা কেবলই ভোগ্যপণ্য মনে করেন? মন চাইলে কাছে আসবেন, আবার মন না চাইলে দূরে ঠেলে দেবেন। ফালতু যত সব। রাগ করেই বেলকনিতে চলে যায় নবনীতা। ধ্রুব কিছু বুঝতে না পেরে ঠায় দাঁড়িয়ে থাকে একই জায়গায়। একটু পর নবনীতা ধ্রুবর কাছে এসে সরাসরি প্রশ্ন করে, আচ্ছা
আপনার কখনো কি মনে হয়েছে যে শেখার মৃত্যু স্বাভাবিক না? মানে, হঠাৎই এই প্রশ্ন কেন করছো? হঠাৎ মনে হলো তাই। সেই দিনের সব ঘটনা মনে আছে আমার। সেই দিন সন্ধ্যার দিকে আমরা ৫ বান্ধবী মিলে হাইওয়ে রোডের কাছে যে ফুচকার দোকানে আছে সেখানে ফুচকা খেতে গিয়েছিলাম। সেই সময় শিখা আমাদের মুখে দুষ্টুমি করে ফুচকার টক পানি ছিটিয়ে দিয়ে উল্টো পথে দৌড় দেওয়ার সময় একটা প্রাইভেট কারের সাথে ধাক্কা খায় সে। সাথে সাথে রাস্তায় পড়ে যায় শিখা। মাথায় অনেক জোরে ব্যথা পেয়েছিল, অনেক রক্ত পড়েছিল। আমরা তাকে যত দ্রুত সম্ভব হাসপাতালে শিফট করি। পথিমধ্যে সেজানকে কল করে সবটা জানাই। এরপর সেজান আমাকে জানায় হাসপাতালে যাওয়ার পর ডাক্তার বলে রক্ত লাগবে, কিন্তু রক্ত পাওয়া গেল না। সত্যি কি রক্ত পাওয়া যায়নি? নবনীতার কথায় ধ্রুব অবাক হয়ে বলল, পাওয়া গেলে তো শিখাকে বাঁচানো যেত। আমরা তো আর চেষ্টা কম করিনি। সেজান এসে বলেছিল কোথাও রক্ত পাওয়া যায়নি। আমার কেন যেন মনে হয় এই দুর্ঘটনাটা কোনো দুর্ঘটনা ছিল না, এমন একটা ঘটনা আছে। আর এইসব তুমি আমাকে আগে বলনি কেন? শেখা আপনার কলিজার আধখানা ছিল। সেই বোনকে হারানোর ৭ দিন না পেরোতেই আমাকে বিয়ে করার জন্য পাগল হয়েছিলেন কেন? এই প্রশ্নের মাধ্যমেই এই ওর চলে যাওয়ার কারণ খুঁজে পাবেন। কথাটা বলে নবনীতা আবারও বেলকনিতে চলে যায়। ধ্রুব চোখ বড় বড় করে এক নজরে তাকিয়ে থাকে নবনীতার দিকে। অস্পষ্ট স্বরে উচ্চারণ করে, নবনীতা। বেলকনিতে দাঁড়িয়ে আছে নবনীতা। বৈশাখ মাস, ঝড়ো হাওয়া বইছে চারপাশে। ঝড়ো হাওয়ায় দোল খাচ্ছে নবনীতার খোলা চুলগুলো। বিধ্বস্তভাবে নবনীতার পাশে দাঁড়িয়ে জিজ্ঞাসা করে ধ্রুব, আমার বোনকে তুমি মেরেছ? নবনীতা ধ্রুবের প্রশ্নে কোনো জবাব দেয় না, হাসি মুখে চেয়ে থাকে বাইরের দিকে। ধ্রুব অস্থির চিত্তে পুনরায় জিজ্ঞাসা করে, শেখাকে তুমি মেরেছ? নবনীতা তবুও কিছুই বলল না। দুজনের মাঝে নীরবতা পালনের প্রতিযোগিতা চলে বেশ কিছুক্ষণ। অতঃপর কি ভেবে যেন নবনীতা বলে ওঠে, আমাকে আমার অনুমতি ছাড়া ছুঁয়েছিলেন কেন? চমকে ওঠে ধ্রুব। তার ওষ্ঠদ্বয় শুকিয়ে যায়। জিহ্বা দিয়ে ঠোঁট ভিজিয়ে ধ্রুব বলে, এসব কি বলছো তুমি? নবনীতা ঘুরে তাকায় ধ্রুবের দিকে। তার চোখে চোখ রেখে বলে, ভালোবাসলে কি ভালোবাসার মানুষের শরীর তার অনুমতি ছাড়া ছোঁয়া যায়? ভালোবাসার মানুষকে কি সোজা বাংলা ভাষায় ধর্ষণ করা যায়? নবনীতা। আজ আর ধ্রুবর কণ্ঠ দিয়ে ফুল শব্দটা বের হয় না। সে নিস্তব্ধ হয়ে চেয়ে রয় তার ফুলের দিকে। নবনীতা নিজের চুলগুলো মুষ্টিবদ্ধ করে নিয়ে বলে, আমি যাকে আমার বেস্ট ফ্রেন্ড ভাবতাম, সেই শিখা আমার ভালোবাসার মানুষটাকে নিজের করে পাওয়ার জন্য তার ভাইয়ের হাতে অচেতন অবস্থায় আমাকে তুলে দিল। সে জানতো তার ভাই আমার সাথে কি করবে, তবুও সে তার ভাইকে আটকায়নি, বরং সাথ দিয়েছিল তার ভাইকে। আপনারা দুজন ভেবেছিলেন আমার সর্বনাশ করে আপনারা জিতে যাবেন, কিন্তু তা হলো কই? আমাকে সেজানের কাছ থেকে আলাদা করে আপনি আমাকে পেয়ে তো গিয়েছেনই, কিন্তু আমাকে পেতে গিয়ে নিজের প্রাণের চেয়ে প্রিয় বোনকে হারিয়েছেন। ভাবছেন সেই দিনের ঘটনা আমি কিভাবে জানলাম? আসলে আমার চোখ জোড়া বন্ধ ছিল ঠিকই, আমার শরীর অবশ হয়ে আসছিল ঠিকই, তবে আমি জ্ঞান হারাইনি। আমার সাথে যা যা হয়েছে আমি সেই সব কিছুই বুঝতে পেরেছি। আমি নিজের জ্ঞান থাকা সত্ত্বেও নিজেকে রক্ষা করতে পারিনি। আমি কখনো ভাবিনি আর ভাবতেও পারিনি যে আমার সবচেয়ে কাছের বন্ধু আমার সবচেয়ে বড় সর্বনাশটা করে ফেলবে। কে জানতো আমার ভালোবাসার মানুষটার দিকে তার কুদৃষ্টি পড়বে? আমি তো কল্পনায়ও তা ভাবতে পারিনি। শেখা জানতো আমার সবচেয়ে দুর্বল জায়গা আমার সতীত্ব, আর তাই সে সেটারই সুযোগ নিল। আর আপনি, আপনি তো নিজের জেদ পূরণ করতে আমার জীবনটাই শেষ করে দিলেন। আপনাদের পরিকল্পনা ছিল আমাকে অচেতন করে আপনি আমার অসহায়ত্বের সুযোগ নেবেন, আর সেটা
সময় মতো ক্যামেরা বন্দি করে সেজানের কাছে পাঠাবেন। ওই ভিডিওতে শুধু আমার চেহারাটা দেখা যাবে। ফলস্বরূপ আপনার বন্ধু আপনাকে চিনতেও পারবে না। তাকে বোঝানো হবে তার ভালোবাসার মানুষটা তাকে ঠকিয়েছে। অতঃপর সেজান আমাকে ভুল বুঝে দূরে সরে যাবে। আর তার সুযোগ নিয়ে আমাদের দুজনের জীবনে আপনারা দুজন প্রবেশ করবেন। ইস! কি অসাধারণ পরিকল্পনা, তাই না? কিন্তু আপনাদের এই অসাধারণ পরিকল্পনা বাস্তবায়ন হওয়ার আগেই শেখা এই দুনিয়া ছেড়ে চলে গেল। না, না, আমি তাকে খুন করিনি। আমি তো কেবল তার অসহায়ত্বের সুযোগ নিয়েছি। সেদিন যখন শেখাকে হাসপাতালে নিয়ে যাওয়া হলো দুর্ঘটনার পর, তখন রক্ত পাওয়া গিয়েছিল। সেজান রক্ত নিয়ে এসেছিল, কিন্তু সেই রক্ত শিখা অবধি পৌঁছাতে পারেনি। আমি পৌঁছাতে দেইনি। ঠিক করেছি না বলুন? ও আমার অসহায়ত্বের সুযোগ নিয়েছে, আর আমি ওর অসহায়ত্বের সুযোগ নিয়েছি। সমানে সমান। নবনীতা এক নাগাড়ে কথাগুলো বলে থেমে যায়। ইতিমধ্যে তার চোখ বেয়ে অঝোর ধারায় অশ্রু বর্ষণ হয়েছে। অবশ্য তা এখনো চলমান। তার মুখপানে চেয়ে ধ্রুব স্তব্ধ হয়ে যায়। মেয়েটার চোখে নিজের জন্য অসম্ভব রকমের ঘৃণা দেখে ধ্রুবর মনটা অশান্ত হয়ে ওঠে। একদিকে বোন, অন্যদিকে নিজের ভালোবাসা। আজ সে দুজনকেই হারিয়ে ফেলল। ভালোবাসার মানুষটাকে নিজের করে পাওয়াটা জন্য যদি মরিয়া হয়ে ওঠে, তবে আজ বোধহয় তার বোনটা বেঁচে থাকতো। নিজের পাগলামির জন্য আজ সে সবকিছু হারিয়ে সর্বশান্ত প্রায়। নবনীতা লম্বা একটা শ্বাস নিয়ে ধ্রুবর অনেকটা কাছে এসে তার মুখোমুখি দাঁড়িয়ে বলে ওঠে, আপনাকে বিয়ে করার দুটো কারণ ছিল। প্রথমত, আমি চেয়েছিলাম আমার অপবিত্র শরীর আমি সেজানকে স্পর্শ করতে দিব না। ওর কাছে নিজেকে খারাপ প্রমাণ করে হলেও আমি সরে আসব। হ্যাঁ, জানি আমার সাথে যা হয়েছে তাতে আমার দোষ নেই, কিন্তু নিজের সবকিছু হারিয়ে সর্বশান্ত হয়ে আমি ওর হাত চাইনি। ওর আগে আমাকে অন্য কেউ স্পর্শ করেছে, এটা ভেবে নিজের প্রতি ঘৃণা হয় আমার। তাই তো আমি তাকে বিয়েই করেছি, যে আমার সবকিছু আমার কাছ থেকে কেড়ে নিয়েছে। দ্বিতীয় কারণ হলো, আমি আমার সাথে হওয়া অন্যায়ের প্রতিশোধ নিতে চেয়েছি। আমি চেয়েছি আপনি আপনার বোনকে খুনি করে ভালোবাসার স্পর্শে রাঙিয়ে দেবেন। আর ঠিক সেটাই হলো। আপনি আপনার ভালোবাসার মানুষটাকে নিজের করে পেতে গিয়ে নিজের বোনের মৃত্যুর শোক কাটিয়ে উঠলেন। কিন্তু আপনি জানতেন পারলেনও না, যাকে আপনি স্পর্শ করছেন সেই আপনার বোনের মৃত্যুর জন্য দায়ী। বিষয়টা সুন্দর না? কথাটা বলে উচ্চ স্বরে হেসে ওঠে নবনীতা। একদিকে তার চোখ বেয়ে অশ্রু গড়িয়ে পড়ছে, অন্যদিকে সে উন্মাদের মতো হাসছে। তার মনের ভেতরে কি ঝড় বইছে তা বোধহয় সাধারণ চোখে বোঝা মুশকিল। এই অনুভূতি অনুভব করাটাও যেন ভীষণ কঠিন একটা কাজ। ধ্রুব কাঁপা কাঁপা স্বরে জিজ্ঞাসা করে, কেন করলে এমন? নবনীতা পাল্টা প্রশ্ন ছুড়ে দেয় ধ্রুবর দিকে। কেন করলেন আমার সাথে এমনটা? আপনি যদি সত্যি আমাকে ভালোবাসতেন, তাহলে বোধহয় এমন কিছু করার চিন্তা আপনার ভাবনাতেও আসতো না। নিজের বন্ধুকে হিংসা করে তার গার্লফ্রেন্ডকে নিজের করে পাওয়ার জন্য আপনি কতটা নিচে নেমেছেন তা কি কখনো ভাববার চেষ্টা করেছেন? ধ্রুব আচানক নবনীতার বাহু আঁকড়ে ধরে খানিকটা উচ্চ স্বরে বলে ওঠে, আমি ভালোবাসি তোমাকে। কতটা ভালোবাসি জানো? নিজের থেকেও বেশি ভালোবাসি তোমাকে। তাই তো তোমাকে অন্য কারোর হাতে দেখতে পারিনি আমি। হ্যাঁ, আমি পাগল। আমি তোমায় ভালোবেসে পাগল হয়েছি। তোমাকে পাওয়ার জন্য আমি সবকিছু করতে প্রস্তুত ছিলাম। আমি তোমার স্পর্শ করেছিলাম ঠিকই, তবে সেই স্পর্শে কামুকতা ছিল না, সেই স্পর্শে ভালোবাসা ছিল। কিন্তু তুমি সেটা কখনো বুঝতেই পারোনি। বলা ভালো, বোঝার চেষ্টাও করোনি। ফুল! আমি সত্যি তোমাকে ভীষণ ভালোবাসি। তোমাকে নিজের করে পাওয়ার জন্য আমি কাউকে মারতেও দ্বিধাবোধ করব না। নবনীতার হাতের ব্যথা লাগা সত্ত্বেও সে স্বাভাবিক ভঙ্গিতেই জিজ্ঞাসা করে, এখন তো পেয়েছেন, পেয়ে লাভটা কি হলো? আপনি আমার কাছ থেকে আজীবন ঘৃণা ছাড়া আর কিছুই পাবেন না। তাছাড়া আমার জন্য আপনি আপনার বোনকে হারিয়েছেন।
তবু আপনি পাবেন কি আমাকে জিজ্ঞাসা করেন? ভালোবাসা হিসেবে গ্রহণ করতে হয়। ধ্রুব নিজের চোখ দুটো বন্ধ করে নিজেকে শান্ত করে উঠল, বলল, আমি সবকিছুর বিনিময়ে হলেও তোমাকে চাই। হ্যাঁ, শুধু তোমাকেই চাই। আমার বোনকে তো আমি আর ফিরে পাবো না, তাই তোমাকেও আর কারোর সাথে ভাগ হতে দিব না। হয় তুমি শুধুই আমার হবে, নয়তো আর কারোরই হবে না। আমি তোমাকে না পেলে আর কাউকেই তোমার হতে দিব না। পাগল প্রেমিক যেন, আমি তোমার সেই পাগল প্রেমিক। সেজানের চেয়ে অনেক বেশি ভালোবাসি আমি তোমাকে, তাই তোমাকে পাওয়ার অধিকার শুধু আমারই। নবনীতা তাচ্ছিল্যের হাসি হেসে বলে ওঠে, আহারে পাগল প্রেমিক আমার, আপনি আমাকে কিভাবে পাবেন বলুন? আমি বেঁচে থাকলে তবেই না আমাকে আঁকড়ে ধরে বাঁচবেন আপনি। চমকে ওঠে ধ্রুব। নবনীতা মুখে দুই হাত রেখে জিজ্ঞাসা করে, এসব কি বলছো তুমি? তুমি বেঁচে থাকলে মানে? আমার বাঁচার মেয়াদ ফুরিয়ে এসেছে ধ্রুব। কথাটা বলে নবনীতা পাশে পড়ে থাকা একটা ছোট্ট বোতল দেখিয়ে বলে, এটা খাওয়ার পর একজন মানুষ সর্বোচ্চ 2 ঘন্টা বাঁচে, আর আমার বাঁচার মেয়াদ প্রায় শেষ হওয়ার পথে। আমি না তো আপনার হয়ে রইলাম, আর না তো সেজান আমাকে পেল। দিন শেষে আমার কেউ আমাদের ভালোবাসার মানুষটাকে পেলাম না। 4 4টে জীবন শেষ হয়ে গেল ভালোবাসা ভালোবাসা খেলতে গিয়ে। এবার আপনি খুশি তো? শেষের কথা বলতে বলতেই ধ্রুবর কানে লুটিয়ে পড়ে নীরবতা। তার মূর্খ চোখে মুখে রং পাল্টে যেতে শুরু করেছে, গলা দিয়ে আওয়াজ বের হচ্ছে না। ধ্রুব নবনীতার এমন অবস্থা দেখে পাগল প্রায় হয়ে যায়। নবনীতাকে নিজের বাহু ধরে শক্ত করে আঁকড়ে ধরে বলে, তুমি আমার সাথে এমনটা করতে পারো না ফুল। বোনকে হারিয়েছি, সেই শোক সয়ে নিয়েছি, কিন্তু তোমাকে হারানোর শোক আমি সইতে পারবো না। কেন করলে এমনটা আমার সাথে? নবনীতা অনেক কষ্টে বলে ওঠে, আমি সেজানের হতে না পারলে আর কারোর হব না। আমি শুধু সেজানকে ভালোবাসি। ওকে ছাড়া আর কাউকে ভালোবাসা আমার পক্ষে সম্ভব নয়। আর আপনি? আপনার জন্য কেবল একরাশ ঘৃণা নিয়ে বিদায় জানাচ্ছি এই পৃথিবীকে। আমি আপনাকে ঘৃণা করি ধ্রুব, শুধুই ঘৃণা করি। কথাগুলো বলতে বলতেই ধ্রুবর কোলে শেষ নিঃশ্বাস ত্যাগ করে নবনীতা। ধ্রুব যেন এটা মেনেই নিতে পারছে না যে তার ফুল আর নেই। সে এখন ধরা ছোঁয়ার ঊর্ধ্বে চলে গেছে। ধ্রুবর কাছে নবনীতার বলা শেষ কথাটা বারংবার বাজতে থাকে, আমি আপনাকে ঘৃণা করি ধ্রুব, শুধুই ঘৃণা করি। নিজের সবচেয়ে আপন মানুষটাকে আঁকড়ে ধরে চিৎকার করে কেঁদে ওঠে ধ্রুব। আজ যেন তার কলিজাটাই কেউ ছিঁড়ে নিল। তার কোলে তারই ভালোবাসার মৃত্যু ঘটল। একুল ওকুল 2 কুলই হারিয়ে ধ্রুব যেন বেঁচে থাকতেই ভুলে গেল। সারাটা জীবন কি তবে এভাবেই জীবন্ত লাশ হয়ে বেঁচে থাকতে হবে তাকে? এভাবে কিভাবে বাঁচবে সে? তার পাগলামি তার সবকিছু শেষ করে দিল আজ। নবনীতা চলে গেল ঠিকই, তবে ধ্রুবর বেঁচে থাকার কারণটাও নিজের সঙ্গে নিয়ে গেল। এটা করেই বোধহয় ধ্রুবকে তার পাপের শাস্তি দিল সে। ভালোবাসা বেঁচে থাকুক আজীবন, তবে ভালোবাসার মানুষটাকে আপন করতে গিয়ে ভালোবাসার শব্দটাই যেন কখনো অপবিত্র না হয়ে যায়। তাহলে যে সেই ভালোবাসার শেষ পরিণতি ধ্রুব আর নবনীতার মতোই হবে। বেলা অবেলার বেলা শেষে কেউ কাউকে পেল না। মাঝখান থেকে 4 4টে জীবন শেষ হয়ে গেল। এমন বিষাক্ত ভালোবাসা আর কখনো কারোর জীবনে না আসুক।